মোবাইল কখনো আমার চার সন্তানের হাতে দেই না এবং মোবাইল থেকে কিভাবে আমার চার সন্তানকে দূরে রাখি আর আমার আজকে ঘরটা ডিপ ক্লিন করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। মীর পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে আসছে আপনাদের ভাই আমাদের জন্য তেহারি, কারণ আমি গতকালকে রাত্রে ঘুমাতে পারিনি ঠিকমতো, যেহেতু রাফি অসুস্থ। আপনারা জানেন আমার ছোটো বাবুটা অসুস্থ, সেই ক্ষেত্রে কিন্তু আমি রাত্রে ঘুমাতে পারি নাই। তো আজকে আর রান্না বাড়া হয়নি। তো আপনাদের ভাইয়া কিন্তু বাইরের থেকে আমার জন্য তেহারি এনে দিচ্ছে, আর তেহারিটা এত গরম দেখুন, আমি হাত দিয়ে ধরতেও পাচ্ছি না। তো আমি একটা খাবো, বাবুরা খাবে। তো দেখা যাক, আবার ভাতও আছে, মাংস তরকারিও আছে। আর আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে হোটেলেই। তো যাই হোক, এই তো আমি খাচ্ছি। আর তেহারিটা এত মজা হয়েছে কি বলবো এক কথায়। এটা একটা বাংলাদেশি হোটেল থেকে আনা হয়েছে, খুবই মজা। আসলে আমি হোটেলটার নাম জানি না, কারণ আমি জিজ্ঞেসই করিনি আপনাদের ভাইয়াকে। তো আসলে দুবাইতে এরকম বাংলাদেশে অনেক হোটেল আছে যেটা বাংলাদেশের মতো কিন্তু তেহারি খেতে অনেক বেশি মজা হয়। অনেকগুলো হোটেলের খাবার তেহারিটা এত মজা হয় না, বাংলাদেশের মতো আসে না, বাট কিছু কিছু জায়গার তেহারিটা খুবই মজা হয়। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমার ছেলে মেয়ের নখগুলো কেটে দিচ্ছি। তো একে একে রাহানের কাটলাম, এখন রাহিমের কাটছি, তারপর আয়েশার কাটবো। আর এদিক দিয়ে আয়েশা রাহিম তো একটু পরপর ঝগড়া লেগে যায়, যেহেতু ওরা সমবয়সী, দেখা যায় কিছুক্ষণ পরপর ঝগড়া লেগে যায়। তো এখন ঝগড়া লাগছে টেডি বিয়ার নিয়ে। তো আর কি করার, কিছু করার নেই। আর এই তো দেখুন একদম আমার রাজকন্যা, ওকে সুন্দর করে আমি নখ কেটে দিচ্ছি। তারপর আমার নিজের নখগুলো কাটছি, যেহেতু রাফি ঘুমো। তো রাফিকে ওষুধ খাইয়ে দেওয়ার পরে খাবার খাইয়ে দেওয়ার পরে ওষুধ খাইয়ে দিছি, ও ঘুমাচ্ছে। আর আমি এই সুযোগে কিন্তু ঘরটাকে একটু পরিপাটি করে নিচ্ছিলাম। আর এর ভিতরে তো আমার ছোট উঠে গেছে মাশাল্লাহ। তো আমি ভাবলাম যে ছোট যেহেতু উঠে গেছে, তো আমি একটা কাজ করি, রাহানের চুলগুলো কেটে দিই। রাহানকে কয়দিন ধরে বলতেছি যে সেলুনে যাও চুলগুলো কাটো, তো ও কাটবে না, বলে মামা কেটে দাও। ওকে বলতেছে রাফির মতো ব্যাল করে দিতে। তো আমি বলতেছি না, তোমাকে এখন ব্যাল করা যাবে না, যেহেতু আয়শার জন্মদিন চলে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আর রাহানকে চুলগুলো একদম ফেলে দিলাম না। তো ইনশাল্লাহ আয়শার জন্মদিন শেষ হয়ে গেলে তারপর রাহানের একবার চুল ফেলে দিব। আর এখন এত গরম পড়তেছে, আর যেটুকু পারছি আমি সেভাবেই কেটে দিছি, যেহেতু আমি তো একদম পারি না। তারপর আমার সন্তানের ভালোর জন্য কান মান যেন খালি হয়ে যায় সেভাবেই কেটে দিছি। তো যেমন হয়েছে আর কি, আমার আমার পক্ষে সম্ভব যেতটুকু হয়েছে আমি ওইভাবে কেটে দিছি। আমি তো একদম কখনো কাটি নেই, বাট এখন একটু মাঝে মাঝে আয়শার কাটি। তো রাহানেরও সামনের চুলগুলো কেটে দেয় মাঝে মাঝে, রাহিমেরও কেটে দেয় যখন বড় হয়ে আসে। তো এই তো দেখুন এখন সুন্দর করে মিশিং মেরে নিচ্ছি, চুলগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোটো কিন্তু পিছে পিছে আসে, ওকে একটু কুলে নিয়ে নিলাম। তো এই তো ঘরটাকে একটু পরিপাটি করে নিলে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে ঘরটা কিন্তু ডিপ ক্লিন করছি, দেখতেই পাচ্ছেন। তো মেশিন মূলত সবসময় মারি না, কয়েকদিন পর পর মারি। তো এই দেখুন আমার ঘর কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তো পোছাটা পরে করব, এখন মেশিন মেরে নিছি। তো এখানে রাহান কিন্তু দুষ্টুমি করছে। আর এই তো রাফি, আর এদিক দিয়ে আপনাদের ভাইও চলে আসছে। তো রাহিমকে ওই ঘরে শোয়াই দিছি, রাহিম ঘুমিয়ে গেছিলো, তো ওকে ওই ঘরে শোয়াই দিছি সোফার ভিতরে। আর এখন কিন্তু এই রুমটা ক্লিন করা হচ্ছে, আর এই রুমটা ক্লিন করছে কিন্তু আপনাদের ভাইয়া, আমি ওই রুমটা ক্লিন করছি। তো এইভাবে করে আমরা দীর্ঘ 2 মাস পর পর বা 1 মাস পর পর আমরা ঘরটা একটু ডিপ ক্লিন করে নেই, মানে সব সোফা খাট এগুলো সরিয়ে সরিয়ে মেশিন মেরে নেই, দেন একটু ক্লিন করি যেখানে যে ময়লা থাকে। তারপরে বেড ম্যাট্রেস সব কিছু যেন একটু ধুলাবালি তো সব জায়গায় থাকে, যতই পরিষ্কার করেন। তো ভিতরে ভিতরেও কিন্তু একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। তো একদম ডিপ ক্লিন করা মানে অনেক সময় লাগা। তো আপনাদের ভাই আমাকে হেল্প করছে। এই তো রাফিকে এখানে সোফায় শোয়াইছিলাম যে বললাম, তো ঘুমাচ্ছে, আর আমি এদিক দিয়ে কয়টা ভাত খাচ্ছি, আমার খিদা লেগে গেছে। তো আমার কিছুক্ষণ পরপরই ক্ষুধা লাগে, যেটা সত্যি কথা। এই তো এদিক দিয়েও কিন্তু এগুলো খাট উঠিয়ে ফেলছে, উঠিয়ে নিচে যত ধুলা ছিল বা ময়লা ছিল সব কিছু কিন্তু সুন্দরভাবে ক্লিন করছে আপনাদের ভাইয়া। আর বিশেষ করে যদি স্বামী এরকম হয় না যে বউকে হেল্প করে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া দেখবেন প্রায় সময় আমাকে হেল্প করে, কারণ উনি কাজ করে, আমাকে অনেক হেল্প করে, যথেষ্ট পরিমাণ হেল্প করে। না হলে আমি হয়তো বা 4টা বাবুকে নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি কিন্তু আপনাদের ভাইয়া ক্লিন করছে।
আর আমি কিন্তু আরামে বসে আছি, বুঝতেই পারছেন। আর এদিক দিয়ে আমার ঘরটা কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে গেছে। এই বেড ওই বেড সবগুলো কিন্তু পরিষ্কার করে দিছে। তো আমি একটা ধোয়া চাদর বিছিয়ে দিলাম। তো এইভাবে করে আর কি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিলে আর কিন্তু অনেক শান্তি লাগে। তারপর অনেকে আমি বলছিলাম যে আমার বাচ্চাদের আমি মোবাইল হাতে দিই না, আসলে সত্যি আমার বাচ্চাদের হাতে মোবাইল দিই না, ওদের খেলাধুলার মাধ্যমে কিন্তু ওদের সময়টা পার করাই। দেন টিভি ছেড়ে দিই, সামটাইম ছাড়ি আবার সামটাইম বন্ধ করে রাখি। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু আবার রাত্রের খাবার নিয়ে আসলো। যেহেতু দুপুর থেকে ভিডিওটা শুরু করছি বুঝতেই পাচ্ছেন। তো এটা হলো রাত্রের খাবার। সকালে কিন্তু নাস্তা করা হয় না, একবারে দুপুরে মানে খাবার খেয়ে নিয়েছিলাম। বিকালে আজকে নাস্তাও করা হয়নি, ওই যে আমি তো মাঝখানে ভাত খেয়েছিলাম নাস্তার বদলে বিকালের। তো আর বাচ্চারা তো খায় নাই কিছু, আপেল খাইছে, এরকম লাইটলি খাবার খাইছে, বিস্কিট আপেল এগুলা। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দেখুন, এখানে তরকারি আছে বুটের ডাল, তারপরে সিমের বিচি দিয়ে হলো কি বলে লতি, দেন কচু দিয়ে, মানে সব কচুতে ইচা মাছ, তারপর সিমের বিচিতে ইচা মাছ ছিল। আর এই যে রাহান রাহিমকে ঘুম পাড়াতে চলে আসলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এই যে কাঁথাটা বের করে দিয়েছি, এটা হলো রাহানের জন্য বিশেষ করে। এটা আমার ননাস দিয়েছিল আমাকে বিয়ের পর, তো ওনার ভাইয়ের জন্য সিলাইছে, ভাইয়ের বোর জন্য। তো সেটা আমি অনেক যত্ন সহকারে আজকে 7-8 বছর ধরে রেখে দিয়েছি। তো আজকে আমি রাহানকে বের করে দিলাম সর্বপ্রথম, যেহেতু আমার সবগুলা ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলছি, ধোয়াগুলো কিন্তু সরিয়ে ফেলছি একবারে। আবার কিছু ধুয়ে নিব, আবার ধোয়াগুলোই আবার যেটা বড় এগুলো লন্ড্রিতে পাঠিয়ে দিব ড্রাই ওয়াশের জন্য। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক দুষ্টুমি করছে। এইটা কিন্তু আমার শাশুড়ি বুঝতেই পারছেন, ননাস আর শাশুড়ি দিছে, সেগুলো রাহানকে দিছিল। তো প্রায় এখন পর্যন্ত একদম নতুন যেভাবে দিছে, কারণ এই খাতাগুলো আমি ইউজ করছি হালকা হালকা। রাহানের এইগুলো দিছে রাহান হওয়ার সময়, তো 5 থেকে 6 বছর চলতেছে এগুলোর বয়সও। তো যাই হোক, যত্ন করে রাখলে অনেক দিনই থাকে সব কিছু। তো এখন বলতেছি যে দিয়ে দেই, বাচ্চাদের ইউজ করাই, যেহেতু ওরা ছোট, তো পরবর্তীতে দেখা যাবে এমনি কাপড়গুলো ড্যামেজ হয়ে যাবে। তো এর জন্য আর কি দিয়ে দিলাম। তো বের করে দিলাম একটা, হয়তো বা দাদির হাতের ছোঁয়া বলতে পারেন, বা আরও অনেকগুলো দিছিল, এমন না যে ছোঁয়া পাইনি, ওগুলা ইউজ করছি, বাট এগুলা কয়েকটা রেখে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন রাফি দিক দিয়ে দুষ্টুমি করছে। তো আজকে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব, তো কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব। তো অবশ্যই কিন্তু রিপ্লাই যে দিচ্ছি কথাগুলো কিন্তু একদম মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। তো এই তো দেখতেই পাচ্ছেন রায়হান ঘুমিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াই দেখুন আমার চাদর 2টা ধুয়ে দিছে, তারপরে উনি কম্বল দিয়ে দিছে, তারপরে এগুলো সব পরিপাটি করে রাখছে উনি। তো আমাদের ঘরেই যেহেতু মেলতে হয়, বাহিরে মেলা হয় না। এই তো দেখুন, ইনশাল্লাহ বাসাটাও তো চেঞ্জ করে ফেলবো, গরম তো চলেই যাবে, আর একটা মাস কষ্ট হবে আর কি। এখানে দেখুন কত কাপড় জমছে, এখানে অনেকগুলো কম্বল, এগুলো ওয়াশ করতে হবে, এগুলো ওয়াশ করতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রাত্রের কিচেনটা এখন এরকম পরিপাটি। তো আমি এখন স্যুপ ছিল কিছু অংশ, সেটা আমি গরম করে রাখছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর আপনাদের সাথে চলুন কিছু কথা শেয়ার করি, যেটা একদম মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিচ্ছি আজকে, সেই রিপ্লাইগুলো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু না শুনে ভুলভাল মন্তব্য করবেন না। আম্মুরে সারা রাত ঘুমাইতে দেওয়ার নেই, আব্বুরে সারা রাত ঘুমাতে দেওয়ার নেই। আমার আব্বুর শরীরটা ভালো না ছিল না, আমার আব্বুর শরীরটা ভালো ছিল না, না ময়না পাখিটার শরীরটা ভালো ছিল না, একদম এক জ্বরে শরীরের চোখ মুখ ভিতরে চলে গেছে। তো জামা কেন খাইতেছে শুনি? আমার মাই দিয়ে দিছে, মাই দিস আমার দশে ও জ্বর, তার উপরে হাতে ব্যথা পাইছে আমার আব্বুটা, ময়না পাখিটা। আচ্ছা, আমাকে অনেকে বলছেন আমি কালকে সত্যি কথা যে বয়স দিব, তো বয়স দিতে পারছিলাম না, এত ঘুম আসতেছিল, কারণ কয়দিন অর্ঘুমা ছিলাম ছেলের জ্বর হওয়ার কারণে। 2 দিন 3 দিন রাত্রে অর্ঘুমা ছিলাম, ওকে নিয়ে রাত্রে উঠতে হয়েছে। পরে আমি আর বয়স দিতে পারছিলাম না কালকের ভিডিওতে। তো আর কি করব বলেন, তো এরকম হয় আসলে, আমিও তো একজন মানুষ তার জন্য। তো যাই হোক, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে 4 বাচ্চা বলো, 4 বাচ্চা বলো। আচ্ছা সত্যি কথা, আমি একটা কথা বলি, আমার 4টা সন্তান, আমি কি বলবো আমার একটা সন্তান?
একটু আমাকে জানাবেন। আমার যেহেতু 4টা সন্তান, 4টা বাবু, আলহামদুলিল্লাহ কিছুদিন পরে হয়তো আমার 5টা বাবু হবে আল্লাহ যদি হুকুম করে ইনশাল্লাহ। তখন কি আমি বলবো আমার 4 বাবু? আমি তো 5 বাবু বলবো, তাই না? এটাই তো লাইফ, যেটা আমার সত্যি সেটা আমি বলতেছি। তো এখানে তো আমি এটা বুঝি না যে আমি 4 বাবু বললে যে সমস্যাটা কি। অসুখ বিসুখ হলে আল্লাহর দান, মানে আপনি সুস্থ যে থাকবেন তা না। আমি ভিডিও করি তার জন্য আমার সন্তান অসুস্থ হয়েছে, এটাও কোনো মানে এটাও না যে আমি ভিডিও করি তার জন্য আমার ছেলে অসুস্থ হয়েছে, বা আমি ভিডিও না করলে আমার সন্তান সুস্থ থাকতো। আসলে এই কথাটা বা এই চিন্তাধারা যাদের আছে তারা কিন্তু আসলে আমি কি বলবো, তাদের আমার মনে হয় তাদের যে মানে ব্রেন নাই আই থিঙ্ক, ঠিক আছে? তো আর আরেকজন বলছে যে এখনকার জমানায় কি 4টা বাবু নেয়? আসলে কি এখনকার জমানা 4টা না 10টাও নেয়, কিন্তু যারা নেয় নেয়। আর বাংলাদেশে এখন নিতে পারে না, আর যারা বাহিরেতে আছে অনেকেই আছে 3-4 বাবু আছে, এর থেকে বেশিও আছে মাশাআল্লাহ। আমার ভিডিওতে কমেন্টে আসে যে আপু আমার 5 জন বাবু আলহামদুলিল্লাহ, কারো 6 জন, কারো 7 জন। তো আমার আলহামদুলিল্লাহ মোটামুটি এত বেশি না, 5 জন খুবই কম ওই হিসাবে। তো যাদের বেশি আছে আমি তাদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাই, আর যাদের অল্প আছে তাদেরও আমি ভালোবাসা জানাই। কারণ সন্তান 1জন হোক আর 10 জন হোক আল্লাহর দান। কারণ সন্তান ছাড়া জীবন একদম মানে শূন্য বলতে পারেন। যদি সন্তান না থাকতো তাহলে জীবন শূন্য। আপনার মনে করেন আলহামদুলিল্লাহ দেখতেই পারেন যে যদি যারা মুভি করছে, সিনেমা করছে, যারাই হোক, যারা সন্তান আছে তাদের সম্মান কিন্তু আলাদাই থাকে একটা, ঠিক আছে? আজকে আমি একটা বড় কথা বলতে চাই না, তাও বলি। আমরা সবাই সালমান খান, শাহরুখ খানকে চিনি, কিন্তু শাহরুখ খানের কি সন্তান হওয়ার ক্ষেত্রে ওর ক্যারিয়ার ডাউন হয়ে গেছে? না, কখনো হয় নাই, আরো আপে আছে। সালমান খানের বিয়ের জন্য সবাই একটা মানে আমরা হয়তো বা হাসি ঠাট্টা করি, মস্কারা করি, যেহেতু বিয়ে করে নাই, বাচ্চা নাই। তো লাইফ সন্তানের জন্য থেমে যায় না। তো তারও তো তিন ছেলে মেয়ে মাশাল্লাহ। তো একটা কথা আমি বলি, সন্তান কখনোই কারোর জন্য মানে এরকম না যে সন্তান কেন নিলাম, কেন হলো, সন্তান হওয়াটা ঠিক হয় নাই, এটা বলাটা বোকামি। আর এখন আমাদের বাংলাদেশে নিতে পারে না একটাই ভয়, বেশি মানুষেরই সিজার হয়। আমাকে অনেক আপুরা কমেন্ট করে যে আপু আমার সিজার হয়েছে, আপু আমি তো 3 বেবি হয়েছে সিজার, আমি কি আরেকটা নিতে চাচ্ছি, আমি কি নিতে পারবো, এরকম আমাকে বলে। তারপরে সিজার হলেও দেখা যায় যে সবার আর্থিক অবস্থা ভালো থাকে না, অনেকে মধ্যবিত্ত পরিবার, অনেকে আরো 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 বেশি মানে নিম্নবিত্ত পরিবার। তো তাদের একটু সমস্যা হয়ে যায় টাকা পয়সা গুছাতে বা ডেলিভারি করতে। তো অনেক বিষয় থাকে যে কারণে চাইলেও অনেক কিছু নিতে পারে না বা নেয় না। অনেকের আছে যে আমি এরকম কমেন্টও আছে যে আপু আমার একটা বাচ্চা, আমার মানে হাজবেন্ড আমার সাথে নাই, বা উনি আমাকে ছেড়ে দিয়েছে, উনি আরেকটা বিয়ে করছে, এরকম ঘটনা আছে, ঠিক আছে? তো অনেকে নর্মালে হয়, এমন না যে না। আলহামদুলিল্লাহ আমার নর্মালে হয়েছে, আর আমি যেহেতু বাহিরে থাকি, বাহিরেও সিজার হয়, এমন না যে হয় না। অনেক ক্রিটিক্যাল যে মানে অনেক বেশি সমস্যা তারই সিজার হয়। আর নর্মালি চেষ্টা ওদের 100% থাকে মানে নর্মালি ডেলিভারি করানোর জন্য। কারণ এখানে তো ওরা চার্জ নিচ্ছে, এক একটা বাচ্চা হতে 4000 5000 দিরহাম করে নিচ্ছে। এক একটা বাচ্চা নর্মালি ডেলিভারি করতে 4 থেকে 5000 দিরহাম নিচ্ছে, প্রায় বাংলার 2-2.5 লাখ টাকা। তাহলে তো তাদের সমস্যা নাই। আরও যদি সিজার হয় 10-12 হাজার টাকাও যাচ্ছে। তাহলে আমি যেটা মনে করি তার জন্য ওরা নর্মালে করবেই। আর বাংলাদেশে যেহেতু নর্মালে ডেলিভারি করলে হয়তো বা 5-10 হাজার টাকা লাগে না, কত লাগে আমি তো আমার আইডিয়া নাই, বা অল্পও লাগতে পারে। যদি যারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। বাট এর জন্য হয়তো বা তারা বেশিরভাগ মানুষ ওই যে ডাক্তার, সব ডাক্তার তো ভালো না, সিজার করায়। তো আমি বেশি অংশ মানুষকেই দেখি সিজার করিয়ে ফেলে, তাদের ওইটাই লাভ যে সিজার করলে টাকা কিছু আসবে তাদের পকেটে। তো এর জন্য ডাক্তাররা এখন কষাই বলে এক কথায়। তো আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, তারপর আমি এই কথাটা আর কি বললাম। ধরেন শুধু আমাদের বাংলাদেশ না, ইন্ডিয়াতে, পাকিস্তানে এরকমই হচ্ছে বেশি অংশ মানুষের। তো যাই হোক, এই কথাটাই। কিন্তু এর জন্য আমার আলহামদুলিল্লাহ আমি বাচ্চা নিচ্ছি বা নিতেছি। আমার বাচ্চাগুলো বড় হয়ে গেলে দেখা যাবে যে, আর অনেকে বলে যে আপনি কি পাগল, বাচ্চাদের কষ্ট দিচ্ছেন। এই কথাটার প্রতিবাদটা আমার করার ইচ্ছা আছে যে এখন কি মানুষ এত বাচ্চা নেয়, বাচ্চা একটা বাচ্চার পর আরেকটা বাচ্চা নিলে বড় বাচ্চা কষ্ট পায়। আচ্ছা আগেরকার দিনে ভাই বোন ছিল না, কষ্ট পায় নাই, বরঞ্চ এখন একটা বাচ্চা নিয়ে মানুষ আবার 5-10 বছর পর একটা বাচ্চা নেয়, বাচ্চাটা প্রতিবন্ধীর মতো হয়ে যায়। আমি কেন বলতেছি সেটা বলি।
অনেক বাচ্চারা দেখা যায় মা বাবা ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে থাকে, টিভি নিয়ে থাকে, কাজকর্ম নিয়ে থাকে, দাদা দাদি থাকে না, সিঙ্গেল পরিবেশে বড় হচ্ছে, মোবাইল হাতে দিয়ে দিচ্ছে, ওই বাচ্চাগুলো ভালো করে কথা বলতেছে না, অ্যাক্টিভিটি হচ্ছে না, শুধু মা বাবার সাথেই, মানে ওরা কথা বলার সঙ্গী পাচ্ছে না, খেলার সঙ্গী পাচ্ছে না। মা বাবা একটু আশেপাশের বাড়িতে দিলে, কারোর সাথে খেলা করতে দিলে একদম সামটাইম, এটা নিয়ে অনেকবার নিউজও হয়েছে যে বাচ্চাদের সাথে বেশি বেশি কথা বলুন, টিভির থেকে দূরে রাখুন এবং ছোট ছোট প্লে গ্রাউন্ডে নিয়ে বাচ্চাদের খেলা করার সিস্টেম করে দেন। তারপরে এই যে টয় নিয়ে বাচ্চাদের এটা সেটা করে কথা বলেন, এখন কথা বলেন। আর এখন আমার যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার 4 সন্তান, এই যে রাফি অনেক অ্যাক্টিভ, রাহানের থেকে অনেক বেশি অ্যাক্টিভ। যখন আমার রাহানের 1.5 বছর বয়স তখন তো আমার রাহিম হয়েছে। তো রাহিম 1.5 বছরের ছোট রাহানের, মানে বড় ছেলের 1.5 বছরের ছোট। তো দেখা গেছে যে রায়হান, মানে আমি কি বলবো, এক কথায় ও কথা বলছে অনেক লেট করে, 3 বছরের কথা বলছে। তো আমি তো প্রথম বেবি, এত বেশি বুঝে উঠতে পারি নাই, এত কিছু আপনার ভাইও বুঝে নাই। তো দেখা গেছে যে আমরা একাই ছিলাম, হয়েছে করোনা, তো আমরা এখানে ওইখানে যেতাম না, একদম ঘরবন্দি। মানে করোনা হওয়ার পর আপনাদের ভাইয়া তো এত সেন্সিটিভ, আমি কি বলবো, সে গাড়িতে উঠায়, ওই গাড়ি পরিষ্কার করে আপনার মনে করেন অনেক কিছু করে তারপরে আমাদের গাড়িতে উঠায়, আবার আমরা ওইখানে ঘোরাঘুরি করে গাড়ি থেকে 1 সেকেন্ড নামায় না, 1 সেকেন্ডের জন্য গাড়ি থেকে নামায় না, আবার মনে করেন ঘরে নিয়ে আসে। ওগুলো আপনার ক্লিন মিলিন, একটা খাবারও মানে এত ক্লিন, এত পরিষ্কার করতো। তারপর রাহানে যখন খাবার খেতে চাইছে 4 মাসের সময়, ওকে ফ্রুট মুরুট আপনাদের ভাইয়া দিতে দেয় নাই, আমি তাও একটু দিলেও আপনাদের ভাইয়া বলতো না। তো করোনার সময় তো সবাই ঘরবন্দি, আপনারা বেশিরভাগ মানুষই ঘরবন্দি, তা আমরাও কিন্তু ব্যতিক্রম কিছু ছিলাম না, লকডাউন ছিল। তো দেখা গেছে আপনাদের ভাইয়া তো সব সময় ছিল, তো আমি তার জন্য ভয়ে দিতে পারতাম না তার সামনে। তো এই করে কিন্তু মানে আমার ছেলে হয়েছে যখন থেকে খাবার শুরু হবে তখন থেকে কিন্তু করোনা, একদম ফুল করোনার ভিতরে ছিল। তো এই হলো ব্যাপার। তো এরপরে রাহানের সাথে মানে আমরাও হয়তো মোবাইল নিয়ে থাকতাম, বা রাহানের সাথে কথা বলতাম, অল্প অল্প কথা বলতাম, বেশি বলা হইতো না। এরপর তো করোনার পর তো আপনাদের ভাইয়া মানে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। করোনা যখন লকডাউন খুলে দিচ্ছে তখন কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, একটা টেনশনও কাজ করতো। তো তখন দেখা গেছে আমি শুধু রাহানের সাথে, আর রাহান রাত্রেও ঘুমাতো না, রাহানের সমস্যা ছিল পুরো রাত্রেও ঘুমাতো না। আর আমি এত অসুস্থ হয়ে যেতাম, আর ভাল লাগতো না আমার দিনে, আমি ঘুমাতাম ওকে নিয়ে, মানে আমি কথা খুব কম বলতাম, এক তো করোনার ইয়েতে ছিলাম। তো এই সব মিলিয়ে রাহান কিন্তু অনেক লেট করে 3 বছর বয়সে আই থিঙ্ক কথা বলছে। ওর দাদু পর্যন্ত দোয়া করছে, ও দাদু বলছে ওর মানে যেটা মেজু চাচ্ছু, উনিও নাকি লেট করে কথা বলছে। তো এর জন্য ওর দাদু অনেক বেশি দোয়া করতো ওর জন্য, রাহানের জন্য। আর রাহিম আয়শা মাশাল্লাহ অনেক তাড়াতাড়ি কথা বলছে, রাহিম তো তাড়াতাড়ি বলছে, আয়শা আরও তাড়াতাড়ি বলছে, আর রাফি মনে হয় ইনশাল্লাহ ও আরও তাড়াতাড়ি বলবে। দেন আলহামদুলিল্লাহ আমি দেখছি রাহানের পরে রাহিম অনেক অ্যাক্টিভ ছিল, খেলাধুলা সব দিক দিয়ে। আয়শা তো আরও ফাস্ট ছিল, এখন রাফি আরও বেশি। তো এখন রাহানও কিন্তু অ্যাক্টিভ হয়েছে, অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে মাশাল্লাহ করে, রাহান খেলাধুলা করে। এই যে বাচ্চাদের যে শূন্যতা, ওইটা পূর্ণতা করে কে, তাদের ভাই বোন যখন থাকে একসাথে বড় হয়, একটা খেলনা নিয়ে কথাবার্তা কাটাকাটি, আমি এটা নিব ওইটা নিব, ওরা নিজেদের সাথে কথা যখন শেয়ার করে বা কথা বলে, তখন দেখা যায় কি ওরা আরও বেশি অ্যাক্টিভ হয়। আমি আপনাদের ভুল ধারণাগুলো আমি বলতেছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি। তা আমি এখানে দেখতেছি না যে আমার সন্তান নেওয়াতে আমার কোনো লস হয়েছে। আর যেহেতু নর্মালে হয়েছে, আর যেহেতু বাহিরে হয়েছে, হয়তো বা আমি বাংলাদেশ গেলে বা কখনো যদি আমি শিফট হয়ে যাই বাংলাদেশে বা থাকি, তখন দেখা যাবে যে বেবি নিতে গেলে একটা ভয় বা একটা থাকে। তো আমি এখানে নিচ্ছি। এবার ডেলিভারিটা আমার হয়তো বা চিন্তা করছিলাম যে বাংলাদেশে, তো অনেক আপুরা বলছে যে আপু বাংলাদেশে যেও না, আসলে দেখা যাবে যে অনেকে আমাকে ক্লিয়ার এই কথাটা বলছে যে আপু বাংলাদেশে ডেলিভারি করো না, দেখা যাবে সিজার করবে। তো এই ক্ষেত্রে আমি আর বাংলাদেশে মানে ডেলিভারির জন্য মানে রাজি নেই। এই যে যেমন দেখা যায় সোনিয়া আক্তার, রিম আপু, ওনার দুইটাই নাকি অপারেশন সিজার। আমার ননাসের মেয়ের সিজার, আমার ননাসের সিজার, তারপরে দিয়ে অনেকের আমি আর কার বলবো। তো এরকম আমার মামাতো বোন, ওর সিজার, তারপরে আমার খালাতো বোন, ওর সিজার, তারপরে আরেকজন খালাতো বোন, ওরও সিজার। মানে আমি যাকেই শুনতেছি সিজার। একজনের আমার খালাতো বোন একজন আছে, ও নর্মাল মাশাল্লাহ করে ও বাসায় ডেলিভারি করাইছে। আমার মনে হয় এর জন্য কিন্তু বাসায় রিস্ক নেওয়া যায় না, বাচ্চাদের ভালো মন্দ থাকে। এখন যেহেতু দুনিয়া আধুনিক, আমার মতে যে ডেলিভারিটা হসপিটালে করাই বেটার।
তারপর আমার একটা ফ্রেন্ড ছিল ইউটিউবের, তো ওরও দেখা গেছে যে প্রথমটা নর্মাল হয়েছে এই দেশে, পরে দেশে গেছে, পরে নর্মালে ডেলিভারি করাইতে গেছে বাসায়। অনেক কষ্ট করে একটা কথা, যখন বাসা ডেলিভারি করাইতে গেছে বাচ্চাটা ওই তাই মা কিভাবে ডেলিভারি করাইছে, মানে নার্স আসছিল বলে উনি অনেক ডেলিভারি করাইছে, তো বাচ্চাটার মাথা অনেক আঘাত পাইছে। বাচ্চাটা প্রায় 2 মাস থেকে আইসিইউতে থেকে পরে বাচ্চাটা মারা গেছে। সম্পূর্ণ বয়স হয়েছে, সম্পূর্ণ সব কিছু হয়েছে, বাচ্চাটার মাথা এখানে ব্যথা পেয়েছে। হাত দিয়ে কি করছে না করছে, তো ওর ডেলিভারি করানোর জন্য অবশ্যই মানে হসপিটালে যাওয়া দরকার ছিল। আর হসপিটালে মানুষ কেন যায় না, ওই যে সিজার করে এর জন্য যায় না, যেহেতু ওর একটা নর্মালে হয়েছে, তো ওইটা ছেলে হয়েছিল, প্রথমটাও ছেলে। তো এই বিষয়গুলো আসলে চিন্তা করলে দেখা যায় যে আমি কি বলবো আর, তো অনেকে চাইলেও পারে না, কষ্টর কারণে কষ্ট হয়। আমি এই বিষয়গুলো অনেকবার ক্লিয়ার করছি, তারপর আমার বারবার ক্লিয়ার করতে হয়, কারণ এরকমই কমেন্ট আসে। আসলে কতগুলো কমেন্ট আসে দুঃখজনক, মানে আমার কলিজাটা ফেটে যায় এমন এমন কমেন্ট আসে। আমার ছেলে অসুস্থ হয়েছে, আমার মনে হয় আমি ইউটিউবিং করছি দেখে বা আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি দেখে, আমি দেখাচ্ছি দেখে আমার ছেলে অসুস্থ হয়েছে। না, অসুস্থ তো আপনাদের ছেলে মেয়েও হয়, ঠিক না? আপনিও হন, এটা আল্লাহরই একটা হুকুম যে অসুস্থ হবে। আর অসুস্থ হলে আমরা আল্লাহকে আরো বেশি ডাকি, আমরা বলি যে আমার সন্তান অসুস্থ হয়েছে, আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার সন্তানটাকে তাড়াতাড়ি ভালো করে দাও, আল্লাহ আমার সন্তানটাকে হেফাজত করো আল্লাহ, এরকম আমরা অনেক কিছু বলি। তো এইটা সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর হাতে, আমাদের হাতে কিচ্ছুই নেই। তো আমি তো ভিডিও এখন করছি না, তো এরকম তো সবাই অসুস্থ হয়। আমাকে বলে যে ভিডিও করতেছো তার জন্য অসুস্থ হয়েছে, আমি এই কথাগুলোর উত্তর দিচ্ছি। আসলে আমার কাছে খুবই খারাপ লাগে, আমি এমন একটা মানুষ সহজে কান্না করতে পারি না, দেন করি না। আমি যখন অনেক বেশি আঘাত পাই তখন কান্না করি, হয়তো কখনো আড়ালে, আর কখনো সামটাইম আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যে সন্তান অসুস্থ হলে আমি রাতে ঘুম নিন আমার সব শেষ হয়ে যায়, তাও আমি কিন্তু আমার সন্তানকে এক বিন্দু কষ্ট দিই না। আমি তো একজন মা, আমার জায়গায় মনে হয় যারা মা তারা সেম একই কাহিনী। আমি রাত জাগি দিন জাগি আমার সন্তানদের, আমার সব থেকে বেশি কষ্ট আমার সন্তানরা অসুস্থ হলে, কারণ কষ্টটা একটু বেশি বেড়ে যায়। যেহেতু আমার 4টা বাবু, একজন যদি অসুস্থ হয় দেখা গেছে যে আপনার আরেকজন মানে কে খাবার দিতে হয়, ওদেরও খাবারের টেক কেয়ার করতে হয়, এটাই, আর এছাড়া কিছু না। তো এই কথাগুলো আমি একটু ক্লিয়ার করলাম। মানুষের আসলে মন মানসিকতা কেমন আমি জানি না, যেই ক্ষেত্রে মানুষ এরকম বড় বড় কথা বলে, আসলে মানুষের একটু বিবেচনা করার দরকার। যে এসে হুট করে, হয়তো আপনি আমার ভিডিও সবসময় দেখেন না, দেখলে হয়তো বা বলতেন না, যারা দেখে তারা কখনোই বলবে না। হয়তো হুটহাট করে একটা ভিডিও দেখেন, এসে অনেক খারাপ কমেন্ট করে যান। আমাকে এমন বলেন, কতজনে মেশিন বলেন, আমি মেশিনের কিছু না, আমি একটা মানুষ, আমি একটা ইনসান। হয়তো বা আপনার পছন্দ না, কিন্তু আমার পছন্দ, বা আমার মতো আরো 10 জনের পছন্দ। যার পছন্দ তারাই আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে। আম্মু কি হয়েছে, কি হয়েছে? আমার ছেলেটা কালকে হাতেও ব্যথা পেয়েছে, বিপদের উপর বিপদ। এখন আলহামদুলিল্লাহ আমি ওষুধ পানি দিলাম, আল্লাহ দিলে এখন সুস্থ আছে। এই তো আমার আব্বু আইসা পড়ছে আমার আব্বু। এই তো এখন 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 আরেকটা ভাইয়া আসবে না আপু আসবে, আমি তো বেশি খুশি হবো। আমার একটা মেয়ে হলে আয়েশার সাথে খেলা করবে, আয়েশার বোন হবে। রাপি আঙ্গুল খাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন।